রাত তখন গভীর। রাজধানীর একটি সুরক্ষিত ভবনের বদ্ধ দরজার ওপারে চলছে এক ভয়াবহ গোপন বৈঠক। একদিকে নতুন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারিক রহমান, অন্যদিকে পাথর খোদাই করা চেয়ারে বসে আছেন জামায়াত আমির ড শফিকুর রহমান। টেবিলের ওপর রাখা একটি ফাইল, যার নাম জুলাই সনদ। তারেক রহমান একটি কলম এগিয়ে দিয়ে বললেন, ডেপুটি স্পিকারের পদটি আপনাদের, শুধু সম্মতি দিন। কিন্তু সেই মুহূর্তেই ঘটল এক রক্তহিম করা ঘটনা। ড শফিকুর রহমান কলমটি সরিয়ে দিয়ে যা বললেন, তাতে কেঁপে উঠল ক্ষমতার মসনদ। আজ উন্মোচিত হবে সেই পর্দার আড়ালের ষড়যন্ত্র, যেখানে একটি রাজকীয় পদকে টোপ হিসেবে ব্যবহার করে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে হাজারো শহীদের রক্তে ভেজা এক গণভোটকে। শুরু হচ্ছে নিউজ বিডি লাইভের বিশেষ অনুসন্ধান, নীল নকশার ব্যবচ্ছেদ। যে আশঙ্কার মেঘ গত কয়েকদিন ধরে বাংলাদেশের রাজনৈতিক আকাশে জমছিল, অবশেষে তাই সত্যি হল। ঘড়ির কাঁটা যখন আদালতের কার্যক্রমের শেষ প্রান্তে, ঠিক তখনই বিস্ফোরিত হল একটি আইনি বোমা। গণভোট অধ্যাদেশ এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, এই মর্মের রুল জারি করেছে হাইকোর্ট। সাধারণ মানুষের চোখে এটি একটি আইনি প্রক্রিয়া মনে হলেও একজন ইনভেস্টিগেটিভ সাংবাদিকের চোখে এটি কেবল একটি রিট নয়, এটি হল মাস্টার মাইন্ডের আঁকা একটি নিখুঁত নীল নকশা। প্রশ্ন উঠেছে, দীর্ঘ ১৫ বছর পর যে গণতন্ত্রের সূর্যোদয় হল, সেই সূর্যকে কি শুরুতেই আইনি মারপেচে ঢেকে দেওয়ার চেষ্টা চলছে? সদ্য সমাপ্ত গণভোটে দেশের কোটি কোটি মানুষ হ্যাঁ সূচক রায় দিয়ে জুলাই স্পিরিটকে যে আইনি বর্ম পরিয়েছিল, আজ সেই বর্ম খুলে ফেলার এক ভয়াবহ আয়োজন চলছে। আর এই আয়োজনের মূল কারিগর হিসেবে আঙুল উঠছে খোদ বর্তমান শাসক দল বিএনপির দিকে। এই পুরো চক্রান্তের জালটি ছিঁড়ে দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রথিতযশা আইনজীবী অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মুনির। তার যুক্তিগুলো শুনিলে যে কারো শরীর হিম হওয়ার অবস্থা হবে। তিনি সরাসরি আয়না ধরেছেন সরকারের সামনে। শিশির মুনির প্রশ্ন তুলেছেন, যদি সংবিধানে নেই এই অজুহাতে গণভোট বাতিল করা হয়, তবে ৫ আগস্টের পর থেকে আজ পর্যন্ত ১৩৫টি অধ্যাদেশ জারি হয়েছে। যদি গণভোট অবৈধ হয়, তবে সেই ১৩৫টি অধ্যাদেশও কি অবৈধ নয়? সবচেয়ে বড় প্রশ্নটি হল, যে সংবিধানের দোহাই দিয়ে গণভোট বাতিলের চেষ্টা চলছে, সেই সংবিধানে কি ড মোহাম্মদ ইউনূসের অন্তর্কালীন সরকারের কোনো অস্তিত্ব ছিল? উত্তর হল না। তাহলে সেই তথাকথিত অবৈধ সরকারের অধীনে যে নির্বাচন হল, যার মাধ্যমে তারেক রহমান আজ প্রধানমন্ত্রী, সেই নির্বাচন কি তবে অবৈধ নয়? শিশির মনিরের এই প্রশ্নটি কেবল আইনি নয়, এটি একটি রাজনৈতিক ভূমিকম্প। তিনি স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন, বিএনপি আজ ফ্যাসিবাদের সেই পুরনো স্টাইল অনুসরণ করছে, নিজেদের স্বার্থে আদালতকে ব্যবহার করে জনগণের রায়কে নস্যাৎ করা। যদি আদালত এই গণভোটকে অবৈধ ঘোষণা করে, তবে তা একটি চেন রিঅ্যাকশন তৈরি করবে। তখন ৫ আগস্ট পরবর্তী প্রতিটি প্রশাসনিক আদেশ, প্রতিটি নিয়োগ এবং স্বয়ং তারেক রহমানের প্রধানমন্ত্রীর শপথও অসাংবিধানিকতার কাঠগড়ায় দাঁড়াবে। সরকার কি এই সত্যটি উপলব্ধি করছে না, নাকি তারা কেবল নিজেদের স্বার্থে সংবিধানকে একটি সুবিধাজনক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে? চলুন ফিরে যাই গত শনিবারের সেই ঐতিহাসিক ইফতার মাহফিলে। চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সেই বিলাসপূর্ণ হলরুমে যখন ইফতার শেষ হল, তখন শুরু হল আসল পাওয়ার প্লে। প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াত নেতাদের একটি লোভনীয় প্রস্তাব দিলেন। প্রস্তাবটি ছিল, আগামী ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশনেই জামায়াতের একজনকে ডেপুটি স্পিকার বানানো হবে। শুনতে খুব সাধারণ মনে হলেও এর পেছনে ছিল এক গভীর পর্দার আড়ালের ষড়যন্ত্র। তারেক রহমান চেয়েছিলেন জামায়াতকে একটি আলংকারিক পদ উপহার দিয়ে তাদের মুখ বন্ধ করতে। উদ্দেশ্য ছিল, জামায়াত যখন এই রাষ্ট্রীয় প্রোটোকল উপভোগ করবে, তখন আড়ালে জুলাই সনদ এবং গণভোটের রায়কে আদালতের মাধ্যমে ডাস্টবিনে নিক্ষেপ করা হবে। যেন জুলাই সনদ কোনো একটি রেস্টুরেন্টের মেনু কার্ড, যেখান থেকে বিএনপি শুধু তাদের পছন্দের অংশটুকু নেবে আর বাকিটা ছেড়ে ফেলবে। কিন্তু ডাক্তার শফিকুর রহমান যা করলেন, তা ছিল বিএনপির থিঙ্ক ট্যাঙ্কদের কল্পনারও বাইরে। তিনি প্রমাণ করলেন, জামায়াতে ইসলামী পদের জন্য রাজনীতি করে না। তিনি সরাসরি জানিয়ে দিলেন, জুলাই সনদ কোনো খণ্ডিত বিষয় নয়, এটি একটি পূর্ণাঙ্গ প্যাকেজ। হয় পুরোটা বাস্তবায়ন হবে, নয়তো কোনো পদই গ্রহণ করা হবে না। দর্শক, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় রাজনৈতিক মোড় ঘোরানো এই ইনভেস্টিগেশনটি আপনি দেখছেন নিউজ বিডি হাই। ক্ষমতার এই দাবার গুটি কিভাবে উল্টে যাচ্ছে তা জানতে এবং পর্দার পেছনের আসল খবর সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে রাখুন। এখন প্রশ্ন উঠতে পারে, কেন বিএনপি এত বড় ঝুঁকি নিচ্ছে? কেন তারা গণভোটকে ভয় পাচ্ছে?
এখানে কাজ করছে গভীর ভূ রাজনৈতিক সমীকরণ। ড মোহাম্মদ ইউনূস যখন প্রধান উপদেষ্টা ছিলেন, তখন জুলাই সনদের মাধ্যমে তিনি এমন কিছু সংস্কারের বীজ বুনেছিলেন যা বাংলাদেশের দীর্ঘমেয়াদী ক্ষমতার ভারসাম্য রক্ষা করবে। আন্তর্জাতিক মহল, বিশেষ করে পশ্চিমারা চায় বাংলাদেশে এমন একটি ব্যবস্থা তৈরি হোক যেখানে কোনো একক দল যেন আবার ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে। তারেক রহমান এবং বিএনপির শীর্ষ নেতৃত্ব বুঝতে পারছেন, জুলাই সনদ যদি পুরোপুরি কার্যকর হয় তবে তারা আর আগের মতো একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে পারবে না। ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং পুলিশ প্রশাসন সংস্কার হলে তাদের পুরনো লুটপাটের পুরনো রাজত্ব ফিরে পাওয়া অসম্ভব হয়ে পড়বে। আর ঠিক এ কারণেই তারা ড ইউনূসের রেখে যাওয়া সেই স্পিরিটকে ধ্বংস করতে চাইছে। তারা চাচ্ছে আদালতকে দিয়ে গণভোট বাতিল করিয়ে আবার সেই পুরনো উইনার টেক অল মডেলে ফিরে যেতে। জুলাই সনদে যে বিচার বিভাগের স্বাধীনতার কথা বলা হয়েছে তা যদি কার্যকর হয় তবে কোনো সরকারি আদালতকে নিজের লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করতে পারবে না। বিএনপি সম্ভবত মনে করছে এই সংস্কারগুলো কার্যকর থাকলে তারা অতীতে যেভাবে প্রশাসনকে দলীয়করণ করেছিল তা আর সম্ভব হবে না। ফলে তারা ড ইউনূসের সেই বৈপ্লবিক পরিবর্তনগুলোকে আইনি মারপেচে মুছে ফেলার এক মরণ কামড় দিচ্ছে। জামায়াতের মুখপাত্র এহসানুল মাহবুব জুবায়েরের কণ্ঠে আজ সেই হুঁশিয়ারি প্রতিধ্বনিত হচ্ছে। তিনি স্পষ্ট বলেছেন, জুলাই সনদ আদালতের কাঁধে রেখে উদ্দেশ্য সাধন মানেই দেশের মানুষের সাথে প্রতারণা। যে জুলাই সনদের জন্য হাজারো ছাত্র তাদের বুক পেতে দিয়েছিল বুলেটের সামনে, যে স্পিরিটকে বৈধতা দিতে দেশের সাধারণ মানুষ রোজা রেখে লাইনে দাঁড়িয়ে হ্যাঁ ভোট দিয়েছিল, আজ সেই ম্যান্ডেটকে অবৈধ বলা কি শহীদদের রক্তের সাথে প্রকাশ্য বেইমানি নয়? অ্যাডভোকেট শিশির মনিরের একটি অকাট্য দীপ্তি দিয়েছেন, সিদ্ধান্ত নেওয়ার জায়গা আদালত নয় বরং নির্বাচিত সংসদ। আর মাত্র 10 দিন পর সংসদ বসতে যাচ্ছে, সেখানে কেন আলোচনা হচ্ছে না? কেন তড়িঘড়ি করে আদালতকে ব্যবহার করা হচ্ছে? এটি কি সরাসরি জনগণের ম্যান্ডেটের ওপর একটি বিচারিক হস্তক্ষেপ বা জুডিশিয়াল ইন্টারফিয়ারেন্স নয়? সরকার কেন সংসদকে ভয় পাচ্ছে? কারণ তারা জানে নির্বাচিত সংসদের মেঝেতে দাঁড়িয়ে জনগণের ম্যান্ডেটকে অস্বীকার করা সহজ হবে না। কিন্তু আদালতের বারান্দায় রুদ্ধদ্বার রিটের মাধ্যমে ষড়যন্ত্র বাস্তবায়ন করা অনেক সহজ। জামায়াতের মাস্টার স্ট্রোক ও আগামীর অনিশ্চয়তা। জামায়াত আজ প্রমাণ করেছে তারা গতানুগতিক রাজনৈতিক দল নয়। এরশাদ আমলের গৃহপালিত বিরোধী দল কিংবা জাতীয় পার্টির মতো পদের লোভে তারা অন্ধ হয়নি। ড শফিকুর রহমান যে আলটিমেটাম দিয়েছেন তা এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের গলার কাটা। জামায়াতের অবস্থান পরিষ্কার। আগে সংবিধান সংস্কার পরিষদের বিষয়টি নিষ্পত্তি করুন, জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নের গ্যারান্টি দিন, তারপর পদের হিসেব। এই মাস্টার স্ট্রোকের ফলে বিএনপি এখন উভয় সংকটে। এক, যদি তারা জুলাই সনদ বাস্তবায়ন না করে তবে জামায়াত সংসদের ভেতরে ও বাইরে এক ভয়াবহ গণ আন্দোলন গড়ে তুলবে। 2, আর যদি আদালতকে দিয়ে গণভোট বাতিল করায় তবে তারা জনরোষের মুখে পড়বে যা তাদের সরকারকে ফ্যাসিবাদী তকমা এনে দেবে। এই সংকট কেবল একটি রাজনৈতিক দলের নয়, এটি পুরো রাষ্ট্রের অস্তিত্বের সংকট। জুলাই বিপ্লব কেবল একটি সরকার পরিবর্তনের আন্দোলন ছিল না, এটি ছিল সিস্টেম পরিবর্তনের লড়াই। বিএনপি যদি সেই সিস্টেম পরিবর্তনের গ্যারান্টি না দেয় এবং কেবল আইনি মারপেচে সময় পার করতে চায় তবে বাংলাদেশের ভবিষ্যৎ আবারও অন্ধকারাচ্ছন্ন হতে পারে। শেষ পর্যন্ত কি বিএনপি আদালতকে ঢাল হিসেবে ব্যবহার করে ক্ষমতা কুক্ষিগত করতে পারবে, নাকি জুলাই স্পিরিটের আগুনে পুড়ে ছাই হয়ে যাবে এই নীল নকশা? সময় বলে দেবে। তারেক রহমান কি জনগণের প্রধানমন্ত্রী হবেন, নাকি আদালতের আড়ালের এক মাস্টার মাইন্ড হিসেবেই ইতিহাসে থেকে যাবেন? ইতিহাস সাক্ষী, জনগণের ইচ্ছাশক্তির বিরুদ্ধে গিয়ে কোনো শাসকই টিকে থাকতে পারেনি। আজ যারা আদালতের ঘাড় দিয়ে চাল চলছেন, কাল সেই আদালতই তাদের বিরুদ্ধে বুমেরাং হয়ে ফিরতে পারে। আগামীর এই রাজনৈতিক সংকট বাংলাদেশকে এক নতুন অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। জামায়াতের মাস্টার স্ট্রোক বিএনপিকে এখন এমন এক জায়গায় দাঁড় করিয়েছে যেখানে তাদের সামনে কেবল দুটি পথ খোলা, হয় পুরো জুলাই সনদ বাস্তবায়ন করা, নয়তো গণ আন্দোলনের মুখে পড়া। তারেক রহমান কি পারবেন এই নীল নকশা থেকে বেরিয়ে এসে জনগণের প্রকৃত প্রধানমন্ত্রী হতে, নাকি তিনি পর্দার আড়ালের এক মাস্টার মাইন্ড হিসেবেই ইতিহাসে থেকে যাবেন? উত্তর সময়ের গর্ভে।